আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হাসনাত আব্দুল্লাহরা যে বৃহৎ পরিসরে মানে সাংবাদিক, উকিল, ব্যারিস্টার থেকে শুরু করে সকল পেশাজীবীদের মধ্যে মানে স্কুল কলেজের শিক্ষকদের মধ্যেও আওয়ামী লীগের দোসর চিহ্নিত করেন, সেই প্রকল্পের যে মডেল সে মডেল অনুসরণ করলে আওয়ামী লীগের দোসর হিসেবে মেয়র মঞ্জুর আলমকে চিহ্নিত না করবার কোনো কারণ নাই। কিন্তু হাসনাত আব্দুল্লাহরা আসলে বিপদে আছেন। সারা বাংলাদেশ জুড়ে সর্বোচ্চ আদালত থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি সংবাদ মাধ্যম অফিসে আওয়ামী লীগের দোসর খুঁজতে ষাঁড়ের মতো দাপিয়ে বেড়ানো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ কিনা আওয়ামী লীগের এক দোসর হিসেবে পরিচিত চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করে দুপুরের ভাত খেতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন সেই এলাকার বিএনপি এবং স্থানীয় অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের কাছে। জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ধরে সেই ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন যে আপনি কিনা সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন আর আপনি কিনা আওয়ামী লীগ দোসরের বাড়িতে হাজির হয়েছেন। হাসনাত আব্দুল্লাহ পরে পুলিশের প্রহরায়, পুলিশের গাড়ি আসবার পর একরকম ভাবে সেই ভিড়কে শান্ত করে ওই এলাকা থেকে চলে এসেছেন বটে, এবং তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন বটে যে কোনো রাজনৈতিক আলাপ হয় নাই মঞ্জুর আলমের সঙ্গে তার, কিন্তু ওই আওয়ামী লীগ দোসর হিসেবে পরিচিত সাবেক বিএনপি নেতা এবং চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর কিসের সাক্ষাতের প্রয়োজন ছিল সে প্রশ্নের উত্তরে হাসনাত আব্দুল্লাহর নিজের দল জাতীয় নাগরিক পার্টি রাত 8টার দিকে যে বিবৃতি দিয়েছে সেখানে আবার সেই দল বলেছে যে বৈঠকে হাসনাত আব্দুল্লাহ আর মঞ্জুর আলমের মধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। বৈঠকে নাকি উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এনসিপির বিবৃতিতে পরিষ্কার এই সাক্ষাৎ সরাসরিভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল বটে। মঞ্জুর আলম পরে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে কিসের আলাপ আর কিসের সৌজন্য সাক্ষাৎ হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এই সাবেক মেয়রের। মঞ্জুর আলম তখন বিবিসি বাংলাকে বলেছেন যে হাসনাত আব্দুল্লাহ নিজেই চট্টগ্রাম সফরে গিয়ে মঞ্জুর আলমকে ফোন করে তার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তখন মঞ্জুর আলম তাকে তার বাড়িতে এসে দুপুরের খাবার খেতে বলেছেন এবং হাসনাত আব্দুল্লাহ দুপুর 3টার দিকে এসে তার বাড়িতে দুপুরের খাওয়া খান। এরপর স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মী, মঞ্জুর আলমের ভাষ্যমতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে হাসনাত আব্দুল্লাহকে মঞ্জুর আলমের বাড়িতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা হাসনাত আব্দুল্লাহ বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকেন মঞ্জুর আলমের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর সম্পর্ক নিয়েও। পরে হাসনাত আব্দুল্লাহ বেরিয়ে এসে তাদের শান্ত করার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ছড়িয়ে পড়া একের পর এক ভিডিওতে পরিষ্কার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে রক্ষায় তখন সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি এসে মোটামুটি তাকে একরকমের রক্ষা করে নিয়ে যায়। হাসনাত আব্দুল্লাহ এই যে মঞ্জুর আলমের বাড়িতে গেছেন সেটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতই বটে, তাতে কোনো রাগঢাক রাখেন নাই হাসনাত আব্দুল্লাহদের দলের ছাত্র সংগঠনের নেতা আব্দুল বাকের মজুমদার। জাতীয় ছাত্র শক্তির নেতা আব্দুল বাকের মজুমদার একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে মঞ্জুর আলম এনসিপি থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন করতে চান। আব্দুল বাকের মজুমদার দাবি করেছেন যে বিএনপি নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন সাবেক মঞ্জুর তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। আওয়ামী লীগ করেছে এরকম অনেকেই তো অভ্যুত্থানের পক্ষ নিয়েছেন। মেয়র মঞ্জু বিএনপি আওয়ামী লীগ দুটোই করেছেন এবং 5ই আগস্টের পর বিএনপির পক্ষ থেকে মেয়র মঞ্জুর বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। মানে কেন মেয়র মঞ্জুর সঙ্গে হাসনাত আব্দুল্লাহর সাক্ষাৎটা হালাল সেটার একটা ব্যাখ্যা আবু বাকের মজুমদার তার সেই ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন। তিনি আরো বলেছেন, আজ যখন হাসনাত আব্দুল্লাহ মেয়র মঞ্জুর সাথে দেখা করতে গিয়েছেন তখন বিএনপির আরেকটা পক্ষ সেখানে গিয়ে মব চালাচ্ছে
যাচ্ছে। মূলত সাবেক মেয়র মঞ্জু এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে নির্বাচন করতে চাচ্ছেন। মানে পরিষ্কার হাসনাত আব্দুল্লাহ গোপনে গিয়ে ভাত খেয়ে যে রাজনীতিটুকু করে আসতে চেয়েছিলেন সাবেক মেয়র মঞ্জুর সঙ্গে, এবং তাকে এনসিপিতে টেনে এনসিপির পক্ষ থেকে চট্টগ্রামে একটা শক্ত প্রার্থী দাঁড় করানোর কাজটা এগিয়ে রাখতে চাইছিলেন বিএনপির একটি পক্ষ, সেখানে গিয়ে বাগড়া দিয়েছে। মেয়র মঞ্জুকে এই যে বিএনপি আওয়ামী লীগ দুই তিনি করেছেন, তিনি বিএনপির নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন রাজনীতি করছিলেন এসব বলে এনসিপির হালাল করার চেষ্টা। তার কারণ এই মেয়র মঞ্জুরুল আলম 2010 সালে চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করেছিলেন, এবং তখন তিনি চট্টগ্রামের একেবারে প্রবাদ প্রতিম নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে দিয়ে জয়লাভ করেছিলেন মেয়র নির্বাচনে। মেয়র মঞ্জুর আলম এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সারা বাংলাদেশ জুড়ে, এমনকি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও হয়েছিলেন চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী হওয়ার পর। কিন্তু 2015 সালেও বিএনপির সমর্থন নিয়ে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দাঁড়ান, কিন্তু নির্বাচনের মাঝপথে তিনি সকালবেলা কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে রাজনীতি থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। মঞ্জুরুল আলম একটা রহস্যজনক ক্যারেক্টার রাজনীতির, এবং মানে তিনি আওয়ামী লীগেরও দোসর নন, বিএনপিরও কেউ নন, এমনটা যে হয়ে উঠেছেন তার একটা বড় কারণ এরপর 2015-তে বিএনপির টিকিটে নির্বাচন করতে দাঁড়িয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তো রীতিমতো রাজনীতি থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। কিন্তু এরপর দেখা গেল 2018 সালে একাদশ জাতীয় নির্বাচনের আগে তিনি চট্টগ্রামের একটা আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, তবে আওয়ামী লীগ তার আহ্বানে সাড়া দেয় নাই, আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছিলেন মঞ্জুর আলম। এরপর তিনি আর ওই বছর নির্বাচনই করেন নাই। মনে রাখতে হবে 2018 সালে কিন্তু বিএনপিও নির্বাচনে যোগ দিয়েছিল, কিন্তু বিএনপি থেকে কিন্তু এই মঞ্জুর আলম সেবার নির্বাচনে অংশ নিতে চান নাই, তিনি চেয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করতে। এমনকি তিনি 2020 সালে যখন আবারও চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন হয়, তখনও তিনি আবারও নির্বাচনের ফর্ম কেনেন এবং আওয়ামী লীগের মনোনয়ন চান। সেবারও আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেন নাই। এখন মেয়র মঞ্জুর আলম বিবিসি বাংলাকে এটাই বলেছেন যে আমি তো কোনোদিন আওয়ামী লীগ করি নাই, আওয়ামী লীগের নেতা বা কর্মী হিসেবে আমার কি কোনো পদ আছে? তাহলে হাসনাত আব্দুল্লাহ আমার বাড়িতে এসেছে কেন? বিএনপির একটা পক্ষ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের দোসর বলে আমার বিরুদ্ধে স্লোগান দিল। কথা সত্যি, মেয়র মঞ্জুর আলমের যদিও বা 2015 সালে বিএনপির টিকিটে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর থেকেই আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করার খায়েশ ছিল, কিন্তু যেহেতু আওয়ামী লীগ তাকে কখনো তখন মনোনয়ন দেন নাই, কয়েক দফা কয়েক বছর ধরে চেষ্টার পরেও, কাজেই এখন বলা মুশকিল যে তিনি আওয়ামী লীগের নেতা বা কর্মী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু বলতেই হয় তাকে আওয়ামী লীগের দোসর, বিশেষভাবে হাসনাত আব্দুল্লাহরা যে বৃহৎ পরিসরে মানে সাংবাদিক, উকিল, ব্যারিস্টার থেকে শুরু করে সকল পেশাজীবীদের মধ্যে, মানে স্কুল কলেজের শিক্ষকদের মধ্যেও আওয়ামী লীগের দোসর চিহ্নিত করেন, সেই প্রকল্পের যে মডেল, সে মডেল অনুসরণ করলে আওয়ামী লীগের দোসর হিসেবে মেয়র মঞ্জুর আলমকে চিহ্নিত না করবার কোনো কারণ নাই। কিন্তু হাসনাত আব্দুল্লাহরা আসলে বিপদে আছেন। হাসনাত আব্দুল্লাহ ভাগাভাগির নির্বাচনে একটা সিট বাগিয়ে নিয়েছেন বটে, বিএনপি তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সংসদে এনে সংসদ উত্তপ্ত রাখার একটা দায়িত্ব দিয়েছে বটে, কিন্তু এনসিপি ক্রমেই টের পেয়েছে যে তারা আসলে ক্ষমতার একেবারে কেন্দ্র থেকে ছিটকে পড়েছে ইউনূস সরকারের ক্ষমতার অবসানের মাধ্যমে, এবং বিএনপি যে এই 6টি সিট তাদেরকে দিয়ে ফেলে আর কিছুই ক্ষমতার কোনো ভাগই তাদেরকে দিতে চাইবে না, এই বিষয়টি বিএনপি সরকার গঠনের পর থেকে ক্রমাগত পরিষ্কার হওয়ার পর এই এনসিপির দেশি বিদেশি পৃষ্ঠপোষক শক্তি এবং এনসিপির ভেতরে এই আলাপটা আরো জোরদার হয়েছে যে তাদের নিজেদেরকে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে, আরো বেশি রাজনৈতিক পদ হয় ভাগাভাগিতে না হলে নির্বাচনের মাধ্যমে আদায় করে নিতে হবে, এবং তার মাধ্যমে
ক্ষমতার কেন্দ্রে একটা ভাগ আরো বৃহত্তর পরিসরে নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি সম্প্রতি চমক জাগানিয়া এক প্রতিবেদন লিখেছে, যেখানে তারা নেপালের তরুণদের সঙ্গে এই এনসিপির তরুণদের এক রকমের তুলনামূলক বিশ্লেষণ করে লিখেছে যে নেপালে তরুণেরা এত সিট পেল, এখানে এনসিপি মাত্র 6টি সিট কেন পেল, কেন এখানে এনসিপি জামায়াতে ইসলামীর সাথে গেল, এবং বিবিসির বিশ্লেষণ অনুযায়ী জামায়াতে ইসলামীর সাথে যাওয়াতেই এনসিপি এমন খারাপ ফল করেছে। কাজেই স্থানীয় যে নির্বাচন আসছে সামনে, সেখানে হাসনাত আব্দুল্লাহদের প্ল্যান হচ্ছে তারা সারা বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশনে আগে থেকেই শক্তিশালী প্রার্থী দিয়ে রাখতে চায়, যেই প্রার্থীকে কেন্দ্র করে সাংগঠনিক শক্তিও বৃদ্ধি পাবে। কারণ এনসিপির দশাটা এমন, এই হাসনাত আব্দুল্লাহ তো দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তো বেচারা সংসদে ঠাঁই পান নাই। তার যে 32টা জেলা, সেই 32টা জেলার 31টায় তিনি অবশ্য একটা কমিটি অন্তত গঠন করতে পেরেছেন, কিন্তু দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের দোসর ধরায় এত ব্যস্ত ছিলেন যে তিনি তার 32টি জেলার 31টিতেই এখন পর্যন্ত কোনো কমিটিও দিতে পারেন নাই। কাজেই সামনে যে স্থানীয় নির্বাচন আসছে, সেখানে যে সাংগঠনিক শক্তিতে দক্ষতায় বিএনপি ওই যে তার কুমিল্লার আসনটার মতো একই ব্যবস্থায় এক রকমের আসন ছেড়ে না দিলে তার পক্ষে বা তার দলের পক্ষে নির্বাচনে কোনো আসন জিতে আসা মুশকিল, সেটা এনসিপি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছে। সে কারণে চট্টগ্রামে এই মঞ্জুর আলমের মতো অভিজ্ঞ এবং ক্ষমতাবান রাজনৈতিক নেতাকে দলে টানা তাদের খুব প্রয়োজন। আপনারা নিশ্চয়ই অনেকেই খেয়াল করেছেন যে গত কয়েক সপ্তাহ ধরে এমনকি রুমিন ফারহানা এনসিপিতে চলে আসতে পারেন, সেই আলাপটাও কিন্তু জোরদার ভাবে চলছে। তার মানে এনসিপি কে একরকম জামাত থেকে দূরে সরিয়ে বিএনপির বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে, যারা কিনা জামাত নয়, এইভাবে একটি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করানোর একটা প্রচেষ্টা দেশি বিদেশি পক্ষের তরফে কিন্তু এখনো বহাল আছে, যার একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে বিবিসিতে ওই প্রতিবেদন, যে প্রতিবেদনটিতে স্পষ্টভাবে দুটো পয়েন্ট বলা হয়েছে যে এনসিপি খারাপ ফল করেছে। একে, তারা নারীকে আনতে পারে নাই তাদের দলে আরো বেশি সংখ্যায়, তাদের 6 জন সংসদ সদস্যের একজনও নারী নন, আর তারা জামায়াতে ইসলামের পক্ষে গেছে। কাজেই এনসিপি একরকমের ঢেলে সাজানোর প্রক্রিয়ায় আছে। নাহিদ ইসলাম ওমরা করে ফিরে স্পষ্টতই সংবাদ মাধ্যমকে বলেছেন যে সামনেই তেলের দাম বাড়বে, জ্বালানির দাম বৃদ্ধির ফলে দ্রব্যমূল্যের দাম বাড়বে, মানুষ এত অসন্তুষ্ট হয়ে উঠবে এই বিএনপি সরকার, তারেক রহমান সরকারের ওপর, যে তারা বিকল্প খুঁজবে। এনসিপি মাথায় এটাও রাখছে যে বাংলাদেশের মানুষ হয়তো বিকল্প খুঁজলেও কিছুতেই জামায়াতে ইসলামীকে বিকল্প হিসেবে বেছে নেওয়ার সাহস করবে না, যে সাহসের অভাবটা স্পষ্টভাবে জামায়াতে ইসলামীকে এক রকমের নাকাল করেছে ক্ষমতার একেবারে কাছাকাছি যাওয়ার পরেও ক্ষমতায় বসতে দেয় নাই এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনেও। কাজেই এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে যেমন সংগঠিত হতে চাইছে, তেমনি চাইছে শক্তিশালী প্রার্থীদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে দলকে সংগঠিত করতে। সে কারণেই ভাত খেতে হাসনাত আব্দুল্লাহ গিয়ে উপস্থিত হয়েছেন মঞ্জুর আলমের বাড়িতে। এরই মধ্যে গত 29শে মার্চ কিন্তু সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের 5টি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেছে। এনসিপি কে ভাগাভাগিতে রাজনীতির কেন্দ্রে, ক্ষমতার কেন্দ্রে এই 6টি আসন নিয়েই খুশি থাকলে হবে না জাতীয় সংসদে। আরো অনেক অনেক ক্ষমতার কেন্দ্রে তাদেরকে বসতে হবে। যেমন আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ঢাকা দক্ষিণে মনোনয়ন দিয়ে রেখেছে তারা, যাতে ওই জায়গাগুলোর ক্ষমতার ব্যবহার করে তারা রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে পারে এবং বিএনপির বিকল্প এমন একটা রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে যাকে দেশি বিদেশি পক্ষ সহজেই পছন্দ করে নিতে পারবেন। জামায়াতে ইসলামীর মতো তাদেরকে নিয়ে কোনো বিশেষ রিজার্ভেশন ওই পক্ষগুলোর থাকবে না। চলুন আমরা 20 বছর পেছনে ফিরে যাই, ইতিহাস চর্চা করে আসি। 1/11 নেপথ্যের 2 সম্পাদক ও জেনারেল মাসুদের বিস্ফোরক স্বীকারোক্তি। আপনারা জানেন আজ থেকে 20 বছর আগের 1/11
অন্যতম কয়েকজন সামরিক কর্মকর্তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রধান দুজন বেশ কিছু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী। আজকে আমরা মাসুদ উদ্দিন চৌধুরীর স্বীকারোক্তি নিয়ে তিনি কি স্বীকারোক্তি দিয়েছেন। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত এবং রহস্যময় অধ্যায় হলো 2007 সালের 1/11। দীর্ঘ সময় পর সেই সময়ের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী মুখ খুলেছেন। সম্প্রতি 3 দফায় 14 দিনের রিমান্ডে গোয়েন্দাদের কাছে তিনি এমন কিছু তথ্য দিয়েছেন যা দেশের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। কেন গ্রেপ্তার হয়েছিলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান, কেন সেনাবাহিনী সেদিন ক্ষমতা হাতে নিয়েছিল, আর এর নেপথ্যে সুশীল সমাজ ও 2 প্রভাবশালী সম্পাদকের ভূমিকা ঠিক কি ছিল। আজ আমরা জেনারেল মাসুদের জবানবন্দির প্রতিটি লাইন বিশ্লেষণ করে জানবো 1/11 সেই অজানা সব অধ্যায়। আজকের এই আলাপের আমাদের সোর্স বা সূত্র যদি বলেন তাহলে বাংলাদেশ প্রতিদিন। গতকালকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই জবানবন্দির একটি উল্লেখযোগ্য দিক ছাপানো হয়েছে, তার প্রেক্ষিতেই আজকের আমাদের আলাপ। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গোয়েন্দাদের জানিয়েছেন তার সেনাপ্রধান হতে না পারার সেই পুরনো ক্ষোভের কথা। তিনি দাবি করেন 2005 সালের মে মাসে যখন নতুন সেনাপ্রধান নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয় তখন জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে তিনিই ছিলেন সবচেয়ে যোগ্য দাবিদার। উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কান্দার, মঈন ইউ আহমেদ এবং মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন মিলিটারি একাডেমির প্রথম ব্যাচের বন্ধু। কিন্তু সমীকরণ পাল্টে যায় যখন তৎকালীন বিএনপি সরকার জেনারেল মাসুদের পরিবর্তে 7 জনকে টপকে জেনারেল মঈন ইউ আহমেদকে সেনাপ্রধান করে। মাসুদ এটি কিছুতেই মেনে নিতে পারেননি। মূলত এখান থেকে বিএনপির প্রতি তার চরম ক্ষোভের জন্ম নেয় এবং তিনি সুযোগ খুঁজতে থাকেন। পাশাপাশি তার পেশাগত জীবনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল রক্ষী বাহিনীতে তার প্রেষণে দায়িত্ব পালনের ইতিহাস, যা পরবর্তীকালে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর জবানবন্দিতে উঠে এসেছে 2006 সালের শেষের দিকের একটি চাঞ্চল্যকর তথ্য। একটি টেলিফোন কল কিভাবে সবকিছু পাল্টে দিয়েছিল। মাসুদ জানান তখন তিনি 9ম পদাতিক ডিভিশনের জিওসি, যা সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। সেই সময় ইংরেজি দৈনিকের একজন সম্মানিত সম্পাদক তাকে ফোন করে নিভৃতে কথা বলার আগ্রহ দেখান। সাভার সেনানিবাসে নয়, বরং গুলশানের এক শিল্পপতির বাসায় নৈশভোজে আমন্ত্রিত হন মাসুদ। সেই শিল্পপতি আবার 2টি প্রভাবশালী সংবাদপত্রের মালিক। সেই ডিনারে উপস্থিত ছিলেন বাংলা দৈনিকের সম্পাদক, অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবীরা। সেখানে অত্যন্ত কৌশলে রাজনৈতিক সংকটে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। মাসুদ তখন তাদের পরামর্শ দেন সেনাপ্রধানের সাথে কথা বলতে। সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে নিশ্চিত করেন যে সেনাপ্রধানের সাথে কথা হয়েছে। শুধু মাসুদের ভূমিকা নিয়ে তারা সন্দিহান ছিলেন। সেই রাতেই মূলত 1/11 নীল নকশা চূড়ান্ত রূপ পেতে শুরু করে। সেই ডিনারে ঠিক একদিন পরই সেনাপ্রধান মঈন ইউ আহমেদ মাসুদকে জরুরি বৈঠকে ডাকেন। যদিও তাদের মধ্যে আগে থেকে দূরত্ব ছিল, কিন্তু এই বৈঠকে সেই বরফ গলতে শুরু করে। মঈন তাকে জানান যে আওয়ামী লীগ আসন্ন নির্বাচন বর্জন করবে। যদিও শুরুতে মাসুদ এটি বিশ্বাস করেননি, তবে তিনি প্রতিশ্রুতি দেন যে সেনাপ্রধান দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেবেন তিনি তা মেনে চলবেন। অবশেষে 2007 সালের 8ই জানুয়ারি সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। জেনারেল মাসুদ দাবি করেন সেনাবাহিনীতে তিনি মঈনের চেয়েও বেশি জনপ্রিয় ছিলেন, আর তাই মঈন ইউ আহমেদ কৌশলে তাকে সামনে রেখেই পুরো 1/11 মিশন পরিচালনা করেছিলেন। সবচেয়ে বিস্ফোরক তথ্যটি হলো বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের গ্রেপ্তার নিয়ে। মাসুদ উদ্দিন চৌধুরী দাবি করেছেন ব্যক্তিগতভাবে তিনি বা সেনাবাহিনী জিয়া পরিবারের সদস্যদের গ্রেপ্তার করার পক্ষে ছিলেন না।
কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত ছিল তাদের গৃহবন্দী রাখা বা বিদেশে পাঠিয়ে দেওয়া, কারণ জিয়াউর রহমানের প্রতি সাধারণ সৈনিকদের গভীর শ্রদ্ধা ছিল। কিন্তু সুশীল সমাজের প্রতিনিধি, বিশেষ করে সেই দুই সম্পাদক জিয়া পরিবারকে গ্রেপ্তারের জন্য রীতিমতো চাপ সৃষ্টি করেছিলেন। তারা যুক্তি দিয়েছিলেন দুই নেত্রীকে রাজনীতি থেকে না সরালে দেশে সংস্কার সম্ভব নয়। মাসুদের পরামর্শে এরপর দুই সংবাদপত্রে একের পর এক নেতিবাচক খবর প্রকাশ করে জনমত তৈরির চেষ্টা করা হয়, যার চূড়ান্ত পরিণতি ছিল বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারাবরণ। তবে বেশি দিন টেকেনি মঈন ও মাসুদের এই সখ্যতা। জেনারেল মাসুদ জানিয়েছেন, সেনাপ্রধান মঈন ইউ আহমেদ যখন এরশাদের মতো দল গঠন করে ক্ষমতা দখলের অভিপ্রায় ব্যক্ত করেন এবং ফেরদৌস আহমেদ কোরেশির নেতৃত্বে কিংস পার্টি গঠন করেন, তখন থেকেই মাসুদের সঙ্গে তার বিরোধ শুরু হয়। 2007 সালের আগস্টের পর মাসুদ নিজেকে গুটিয়ে নেন। পরবর্তীতে 2008 সালের নির্বাচন নিয়ে জেনারেল মাসুদ এক গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি বলেন, সেই নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আওয়ামী লীগের এক বিশেষ সমঝোতার ভিত্তিতে। এই সমঝোতার কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জেনারেল মাসুদকে রাষ্ট্রদূত হিসেবে বহাল রাখে, ব্রিগেডিয়ার বারী ও আমিনকে নিরাপদে বিদেশ যেতে দেওয়া হয় এবং জেনারেল মঈনকে সেনাপ্রধান হিসেবে বহাল রাখা হয়। বর্তমানে রিমান্ডে থাকা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী একে একে ফাঁস করছেন 1/11 পেছনের কুশীলবদের নাম। দেলোয়ার হোসেন হত্যা মামলা সহ একাধিক মামলায় এখন তিনি আইনের মুখোমুখি। ইতিহাসের এই ক্রান্তি লগ্নে তার এই স্বীকারোক্তি আমাদের রাজনীতির অনেক অন্ধকার দিক উন্মোচিত করছে। দর্শক, জেনারেল মাসুদের এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের মতামত কি? আসলেই কি সুশীল সমাজ ও সংবাদপত্র সেদিন ক্ষমতার পালা বদলে মূল ভূমিকা রেখেছিল? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন।